আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অপরিচিতা, ভয় পেয়েছিলেন? এই তো আমি এখানে। উঠুন তো, একটু ভেজা শরীরে আছেন, ঠান্ডা লাগবে। উঠুন, আমি এখানে দাঁড়াচ্ছি। আপনি ভিতরে গিয়ে জামা কাপড় বদলে আসুন। সুখের মস্তিষ্কের নিউরনগুলো হঠাৎ করে সজাগ হলো, মাথা জাড়া দিয়ে উঠল তার লজ্জাহীন কার্যের কথা। ভয় পেয়ে মাথার ভেতর যে কি ভয়ানক কার্যক্ষমতা হ্রাস পেয়েছিল তারই প্রমাণ হিসেবে সে এই পুরুষটার বুকে। সুখ তড়িঘড়ি করে সরে যায়, শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে হলেও এটাই সত্যি যে এখন আর তার ভয় লাগছে না। সুখের মস্তিষ্ক রসিকতা করে বলে উঠল যেন, ওগো সুখ পাখি, তোর বুঝি নির্লজ্জতার বাঁধ ভেঙেছে? এ আবার কেমন ভয় রে? উষ্ণ আলিঙ্গনে উধাও হয়ে যায়, নাকি সব আলিঙ্গনের বাহানা? সুখ চোখ বড় বড় করে তাকায়। তার মনটা ভীষণ বাজে বকছে আজকাল, ভীষণভাবে শাসায় তার মনকে। সে কি আজগুবি কাণ্ড করেছে আজকাল? পাগল হলো না তো? মেঘ গোপনে হাসে, কিন্তু বুঝতে দেয় না সুখকে। মেয়েটা যদি অতি লজ্জায় তার সাথে পরে কথা না বলে তখন কি হবে? মেঘ উঠে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, হয়েছে আপনার ভাবনা চিন্তা? হয়ে থাকলে তাড়াতাড়ি শাড়িটা বদলে আসুন, তাড়াতাড়ি। সুখ ড্যাব ড্যাব করে তাকায়। মেঘ এবার কেমন যেন অদ্ভুত কণ্ঠে বলে, এখন আপনার জন্য আমি শাড়িটা পাল্টাতে বলিনি, আমার জন্যই বলেছি। আপনার সিক্ত রূপ রক্তাক্ত করছে আমার হৃৎপিণ্ড। স্নিগ্ধতা দিয়ে মেরে ফেলার ইচ্ছে আছে? এই পুরুষটার করুণ অবস্থাও বুঝুন। না আছে আপনাকে এই রূপে দেখার অনুমতি, না চোখ শুনে বারণ। আমি পড়েছি সব জ্বালায়। সুখের চোখ যেন বের হয়ে যাওয়ার উপক্রম। নিজের অবস্থানের কথা তৎক্ষণাৎ মাথায় খেলে গেল, গালগুলো লাল হয়ে গেল। দ্রুত বাথরুমে প্রবেশ করলো সে। বুকে হাত দিয়ে ভাবছে, এ কেমন মিষ্টি লজ্জা। দীর্ঘক্ষণ মিষ্টি নীরবতায় এই রজনী মেঘের কাছে যেন স্বপ্ন ছিল। অপরিচিতাকে এতটা অনুভব করার রাত এ জীবনে তো প্রথম। মুচকি হেসে বিড়বিড় করে বলল, রমণীরা কি জানে তাদের কোমল প্রতিচ্ছবি ভীষণ বিপর্যয় ঘটায় সপ্ত প্রেমিকের বুকে? হাজার জন্মের তৃষ্ণা মিটিয়ে দেয় তাদের গালের লাল আভা। রমণীরা জানে না প্রেমিকরা তাদের সব রূপে আহত নিহত হয়, আর যদি দেহ থাকো সিক্ত, হৃদয় হয় ভীষণ রক্তাক্ত। বেশ খানিকটা সময় পর সুখ ওয়াশরুমের বাহিরে আসে। ততক্ষণে মেঘ নিজেকে বেশ স্বাভাবিক করে নেয়। স্বাভাবিক কণ্ঠে বলে, আপনি একটু খাটে বসুন অপরিচিতা, আমি জামাটা পাল্টে আসি। ভয় পাবেন না তো? সুখ দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ করে মাথা নাড়ল, যার অর্থ না। মেঘ মুচকি হাসল সুখের কাণ্ডে। মেয়েটা এত লজ্জা পাচ্ছে কেন? লজ্জা নারীর ভূষণ বলে তার এত বহিঃপ্রকাশ করতে হবে নাকি? নিজের ভাবনায় আবার হাসে মেঘ। তারপর আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজাটা লাগানোর আগ মুহূর্তে টিটকারে মেরে বলল, ও হে অপরিচিতা, এই আহত পুরুষের বুকের বাপাস থেকে শুরু করে পুরোটা মানবী আপনার। এতে লজ্জা না, অধিকার বোধ রাখুন। নিজের অধিকার একটু ছুঁয়েছেন, পর মানুষের তো না। আমি পুরোটাই আপনার মানুষ। সুখ মুখ ভেঙচি দিল। একটা গম্ভীর পুরুষের উচ্চস্বরের হাসি ভেসে এলো। সুখও মুচকি হাসল খানিকটা। বেলি ফুলের গন্ধে শেষমেশ নিজেকে আটকে রাখতে পারেনি সুখ। আধারের মাঝেও তার মনে বেশ ইচ্ছে জাগলো নিশির বেলি ফুলগুলোকে একটু ছুঁয়ে দেখার। যেমন ভাবনা তেমন কাজ। সে ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। তাদের বারান্দাটা বাড়ির পিছের দিকে। সুখ ভেজা শীতল বেলি ফুলগুলোর সুগন্ধি একটু শুষে নিল, ছুঁয়ে দিল একটু শীতলতা। একদম মুগ্ধ মনে যখন বাহিরের দিকে দৃষ্টি দিল, তখন হঠাৎ করেই তার চোখ আটকে গেল তাদের রুম বরাবর বাহিরে কিছুটা দূরে একটা আধারিয়া কুঠিরের মতো ঘর দেখে। সুখের ভ্রু আপনা আপনি কুঁচকে এলো। বেশ গভীর দৃষ্টি দেয় কুঠিরের দিকে। হঠাৎ চমকে উঠল সুখ। মনে হলো ভারী বর্ষণের শব্দ ভেদ করে একটা দুর্বল নারী কণ্ঠ আর্তনাদ ভেসে এলো কোথা থেকে যেন। সুখের মনে হলো ওই ঘরটা থেকেই শব্দ এলো। তারপর আবার সব চুপ। এর মাঝেই কুঠিরের থেকে কেউ একজন গটগট পায়ে বেরিয়ে এলো বোধহয়। সুখ আঁতকে ওঠে। এই বৃষ্টির মাঝে একটা মানুষের অবয়ব কেবল বোঝা গেল, কিন্তু কে এ মানুষ? আর ওই কুঠিরই বা কি? হঠাৎ তার পিছে উপস্থিত হয় মেঘ। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, অপরিচিতা, চলুন, খেতে ডাকছে, আসুন। সুখ রহস্যময় কুঠিরটার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল মেঘের দিকে। আচ্ছা মেঘ সাহেব,
ওই ঘরটাতে কে থাকে? মেঘ সুখের দৃষ্টি অনুসরণ করে তাকায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, ও এটা এটা পরিত্যক্ত এখন। আগে আমাদের স্টোর রুম ছিল, এখন অবশ্য খালি। কেউ যায় না সেখানে? না, যায় না, কিছু নাই তো সেখানে। কেন বলুন? সুখ গভীর কিছু সংমিশ্রণ উপলব্ধি করে। এ বাড়ির পিঠ পিছে গভীর খিচুড়ি পাকানো হচ্ছে, কিন্তু সেটা সবাই জানে না। কিছু তো একটা আছে এ বাড়িতে। তারপর কোনো কথা না বলে মেঘের সাথে সে খেতে চলে যায়। নিবিড়ভাবে খুঁটি বসিয়ে বাড়ির খুঁটিনাটি বের করতে হবে। খাবার টেবিলে মসৃণ বাদে সবাই আসলো। কাজের মেয়েটা সুখের দিকে একবারও তাকালো না, বরং ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে রাখলো। কেমন যেন একটা পালাই পালাই ভাব, কিছু লোকানোর গভীর চেষ্টা তার অঙ্গভঙ্গিতে। সুখের যেন মনে হলো আস্ত এক রহস্যের গোডাউনে সে এসে পড়েছে। তবে মেঘ সাহেব সব কিছুর বাহিরে। সকালে ঘুম ভাঙতেই হিমার চেহারাটা দর্শন করলো সুখ। হাঁ হয়ে গেল বিস্ময়ে। সকাল সকাল সর্বনাশের সংবাদ শুনতে হবে না তো? সুখ কতক্ষণ চুপ রয়, নীরবতায় ব্যয় হয় কতটা সময়। ঘুমিয়ে থাকা শরীরের প্রতিটা অঙ্গ জাগ্রত করার সময় দেয়। মস্তিষ্কটা সচল করার পর শরীরে আলাদা অনুভূতি খেলে গেল। আকস্মিক ভয়টা মাথা চাড়া দিয়ে উঠল। মনের কোণে উকি দিচ্ছে কিছু হারানোর তীব্র আতঙ্ক। নিজেকে ধাতস্থ করে হিমার দিকে তাকিয়ে সুখ বিস্ময় মাখা কণ্ঠে বলে, তুই সকাল সকাল সেই যশোর থেকে ঢাকা এলে কিভাবে? আর হঠাৎ এখানে কেন এসেছিস? কোনো সমস্যা হয়েছে হিমা? কেন তুই জানিস না কেন এখানে এসেছি? মেঘ ভাইয়াকে ছাড়া আমার চলবেই না সুখ। তুই তো কাল আর আমার সাথে যোগাযোগ করলি না, তাই বাধ্য হয়ে ছুটে আসলাম। সুখের ছোট্ট মাথাটা মানতে পারল না বোধহয় কথাটা। কম্পিত হলো বক্ষ, মাঝের হৃৎপিণ্ডটা। আতঙ্কিত হলো শরীরের প্রতিটা শিরা উপশিরাগুলো। কণ্ঠের মাঝে কতগুলো অব্যক্ত কথা দলা পাকিয়ে গেল যেন। কি বলবে, কোথা থেকে শুরু করবে, হিসাব মেলাতে পারে না সুখ। কেবল ধীর কণ্ঠে সূক্ষ্ম কণ্ঠনালী থেকে বের হয়ে আসলো, তুই জানলি কিভাবে ওনাদের বাড়ির ঠিকানা? আর একা একা এতটা পথ পাড়ি দিলি কি করে? আর কেনই বা এত তাড়া? একটু অপেক্ষায় থাকার মতো সময়ের কেনই বা এত স্বল্পতা? ছোট্ট শ্বাস ফেলে বলে, কারণ আমি পালিয়ে এসেছি। বাড়িতে থাকলে বিয়েটা হয়েই যেত। আমি পারতাম না নিজের পছন্দের মানুষটাকে ছাড়া ভালো থাকতে, তাই অবশেষে বাড়ি ছাড়লাম। সুখ আটকে ওঠে। পিছনের মানুষের জন্য তার সই বাড়ি ছেড়েছে, কিন্তু সেই মানুষটা যে অন্য কারো। কিভাবে মেয়েটাকে চরম সত্যটা জানাবে? ঠিক থাকবে তো মেয়েটা, কিন্তু না জানিয়েও যে উপায় নেই। আর যাই হোক, মেঘ তার স্বামী, মনের সম্মতিতেই হোক বা অসম্মতিতে। মেঘ যে তার জনম জনমের সঙ্গী হয়ে গেছে। আজ নিজের কপাল চাপড়াতে ইচ্ছা করছে সুখের, কারণ একমাত্র তার বিয়ের কথাটা না জানানোর জন্যই আজ এ অবস্থা। সুখের ভাবনার মাঝে হিমা সুখের হাতটা টেনে নেয় আলগোছে। সুখের ভাবনার সুতোয় টান পড়ে। হিমা সুখের দিকে তাকে অদ্ভুত কণ্ঠে বলে, দিবি না মেঘ ভাইয়াকে আমায়? সুখ অথই সাগরে পড়ে যায়। কি উত্তর দিবে? শৈশবের সই নাকি জনম জনমের সঙ্গীকে বেছে নিবে সে? মন বলল স্বামী ছাড়া যাবে না। বিবেক বলল শৈশবের সই এতই তুচ্ছ তবে? মন আর বিবেকের তুমুল যুদ্ধে বিবেকের কথাটা গাঢ়ভাবে মস্তিষ্কে দাগ কাটিয়ে মনকে জিতিয়ে দিয়ে বলল, প্রেমিককে হস্তান্তর করা যায় হয়তো কোনো কিছুর বিনিময়ে, কিন্তু স্বামীকে তো পুরো 7 জনম না হওয়া অবধি ছাড়া যায় না। তোর মেঘ ভাইয়া আমার 7 জন্মের সঙ্গী রে হিমা। 7 জন্ম পরে না হয় তুই নিস। কথাটা বলার পর মাথা নিচু করে রাখে সুখ। একটা বিস্ফোরণ হবে যে এখানে, সেটা তার মন বলছে। নিজেকে প্রস্তুত করছে সেই মোতাবেক। 1 2 3 করে সেকেন্ডের কাঁটাটা ঘুরিয়ে মিনিটে পৌঁছালো, কিন্তু অদ্ভুত হলেও সত্যি যে হিমার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সুখ অপরাধী কণ্ঠে বলল, আমি দুঃখিত হিমা, তোদের কাছ থেকে সত্যিটা লুকানো কখনো উচিত হয়নি আমার। আমি ভেবেছিলাম আগে বিয়ে নামক বন্ধনটাকে গুছিয়ে নিই নিজের মাঝে, তারপর সবাইকে জানাবো। কিন্তু তোর যে ওনার প্রতি দুর্বলতার বিশাল পাহাড় সৃষ্টি হয়েছে তা তো বুঝিনি রে। হিমা তবুও কোনো কথা বলল না। সুখ ভাবে হয়তো মেয়েটা মানতে পারেনি এই অপ্রত্যাশিত সত্যিটা। কি প্রতিক্রিয়া দেখাবে হিমা, সেই ভেবে সুখের গলা শুকায়। হিমা কি কান্না করবে? তার সাথে আর কথা বলবে না? সুখের ভাবনার মাঝে উচ্চ স্বরে হেসে উঠল হিমা। সুখ হতবাক। সে ভেবেছিল তুমুল রাগে হয়তো ফেটে পড়বে হিমা, কিন্তু হলো তার বিপরীত। মেয়েটা কি পাগল হয়ে গেল? সুখ অবাক কণ্ঠে বলল, পাগল হলি হিমা? হাসছিস কেন? আমি সত্যি বলছি, মেঘের সাথে বিয়ে হয়েছে আমার।
বিয়ে না হলে বুঝি দিয়ে দিতিস? মানলাম প্রেমিক হস্তান্তর করা যায়, তাই বলে মনের কোণে যার জন্য মিষ্টি প্রেমময় অনুভূতির জন্ম হয় তাকেও দিয়ে দেওয়া যায়? সব থেকে বড় কথা, একজন মানুষ কি কখনোই হস্তান্তরযোগ্য? সুখের এই প্রশ্নের উত্তর জানা নেই। আসলেই তো মানুষকে কি কখনো দেওয়া যায়? কিন্তু তাই বলে হিমা কোনো প্রতিক্রিয়া দেখাবে না? অন্তত অবাক তো হওয়া উচিত ছিল। সুখ বিস্ময় মাখা কণ্ঠে বলল, তুই কোনো রিয়্যাক্ট করলি না কেন হিমা? তোর অন্তত অবাক হওয়ার কথা ছিল। যে জিনিস জানি আগে, সেটা তো অবাক হবো কেন? যেখানে অবাক হওয়ার কথা হিমার ছিল সেখানে সুখ অবাক হলো, বিস্ময় মাখা কণ্ঠে বলল, মানে আগেই জানতে মানে কিভাবে জানলি? আমি তো বলিনি তাহলে। হিমা চুপ রয় কিছুকাল, তারপর হেসে বলে, মেঘ ভাইয়াই বলেছিল বোধ হয়। বাদ দে ও কথা, আগে বল তুই কেন আমাদের জানালি না এটা? তোর বিয়েতে না হয় একটু বিরিয়ানিই খেতাম, তাই বলে দাওয়াত দিলি না? ছি সুখ, এত কিপটা হলি কিভাবে? সুখ হিমার এখনো আচরণে অবাক। কাল সকালেই তো এ মেয়েটা কেঁদে কেটে যেভাবে বলল মেঘকে তার প্রয়োজন এক মুহূর্তের জন্য, সত্যি মনে হয়েছিল মেঘকে ছাড়া মেয়েটা বাঁচবে না। কিন্তু এখনের ভাবভঙ্গি পুরো উল্টো। সুখ হতবাক হয়ে বলল, তার মানে তুই সবটা জানতি? তাহলে কাল সকালে যে কানাকাটি করলি সেটা? ওটা তো কেবল তোকে বিভ্রান্তিতে ফেলার জন্য। দেখলাম আমার বান্ধবী কি করে। ও মা, এখন দেখি বান্ধবী তার ওনার প্রতি একদম চিৎপটাক। একটু ভাগ দিবে না বান্ধবীদের? তুই বলতে চাচ্ছিস কালকের চোখের জল মিথ্যে ছিল? এটা কেমন মজা হলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এমন মজা কেউ করে? হিমা করে। কথাটা বলে খিলখিল করে হেসে দিল হিমা। সুখের বুক থেকে একটা পাথর নেমে গেল যেন। এমন মজা কেউ করে? আর একটু হলে সে দ্বিধার সমুদ্রে ডুব মারত। তারপর হঠাৎ একটা কথা মনে পড়তে সুখ বলে উঠল, কিন্তু কাল যে বললি তোর বিয়ে ঠিক হয়েছে, সেটাও মিথ্যে? একটু আগের বলা সবই মিথ্যে? সব মিথ্যা না, বিয়ে ঠিক হয়েছে এটা সত্যি, আর বাকিগুলো একদম ডাহা অভিনয়। বাহ, কি সুন্দর অভিনয় জানি আমি। সুখ বান্ধবীর বাহুতে একটা চড় লাগায়। মেয়েটা বুঝে একটু সিরিয়াস হতে পারবে না? হঠাৎ রুমে দুজন মানুষের আবির্ভাব ঘটে। একজন মেঘ, কিন্তু মেঘের পাশের জনকে দেখে সুখ হাঁ হয়ে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে গেল, অবিশ্বাস্যকর ভঙ্গিতে বলল, ইউসুফ ভাই, আপনি এত সকালে আপনি এখানে? আমি কি স্বপ্ন দেখছি? আর কি করব বলেন ভাবি, আপনার এমন উদ্ভট বান্ধবীর জন্য সারা রাত গাড়ি চালিয়ে আসতে হলো। হিমা তেড়ে গেল, ছোকরুটে ভাবে বলল, আই আই, কি বলেন আপনি? আমি ছোকরুটে? আমি? সুখের যেন কিছু বোধগম্য হলো না, কপাল কুঁচকে বলল, একটু সব খুলে বলবে কেউ? কি হচ্ছে কিছু বুঝছি না। হিমাকে আপনি নিয়ে আসছেন, কিন্তু কেন? হিমা এগিয়ে আসলো, শোয়ের বাহু জড়িয়ে বলল, আরে মোর সুখ পাখি, আমি বলছি তোকে সব। আসলে কাল তোর সাথে রাস্তায় দেখা হলো না, আমি তখন বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। বিয়ে করব না বলে রাগারাগি করেছি। ভেবেছিলাম অনুর বাড়িতে থাকবো, তাই করলাম। কিন্তু হঠাৎ মনে হলো অনুর বাড়ি আমার পরিবার চিনবে, তাই তাড়াতাড়ি তোদের বাসায় গেলাম। বাসায় গিয়ে মনে পড়লো তুই তো তোর শ্বশুর বাড়ি চলে এসেছিস। তারপর ভাবলাম সিলেট মামার বাড়ি যাব। মামার বাড়ির সাথে আমাদের বাড়িতে আমার সম্পর্ক নেই, তাই বাড়ির মানুষ জানতেও পারবে না, আর আমিও আরামে কদিন কাটাতে পারবো। কিন্তু তখনই মনে হলো তোকে উল্টোপাল্টা কত কিছু বলেছি, তা মনে করে যদি সংসারে অশান্তি হয়, তাই অত রাতে তোর ক্যাবলা মার্কে ইউসুফ ভাইকে হাতে পায়ে ধরে সারা রাতে জার্নি করে এখানে এলাম। সুখ বড় এক নিঃশ্বাস ফেলল। যাক, সবটাই মজা ছিল। সইও রইল, স্বামীও রইল। সুখ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চল, নাস্তা তো করিসনি, আগে খেয়ে নে। না না ভাবি, আমরা নাস্তা করেছি। এখন আপনার বান্ধবীকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আমি আবার যশোর চলে যাব। স্যার নেই ওখানে, আমাকেই তো সামলাতে হবে। সুখ কপাল কুঁচকে বলে, চলে যাবে মানে? হিমা আজ কোথাও যাবে না, সারা রাত ঘুম নেই। আপনিও কোথাও যাবেন না? আজ যাওয়া যায়। মেঘ, আপনি কিছু বলেন না। মেঘ এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সুখের কথায় ঠোঁট উল্টে বলল, ঘরণী যা বলে কর্তার তাতেই সম্মতি। ইউসুফ আর হিমা হেসে দেয় মেঘের কথায়। সুখ মেঘের দিকে চোখ বড় করে তাকিয়ে হেসে দেয়। তারপর বেশ খানিকক্ষণ হ্যাঁ না করে অবশেষে সুখ পরাজিত হলো। গেট অবধি এগিয়ে দিল হিমা আর ইউসুফকে। এর মাঝে মসৃণকে অবশ্য হিমা দেখেনি, এতে বাঁচা গেছে, না হয় আর এক ঝামেলা হতো। হিমা গাড়ির জানালা দিয়ে ছোট্ট মুখটি বের করে উচ্চ স্বরে বলল, সুখ পাখি, আমরাও কিন্তু 7 জন্মের সই, কেবল
স্বামী না, সইও 7 জন্মের হয়। প্রতি জন্মে তোকে চাই আমার সুখ পাখি, আমার 7 জন্মের সই। সুখ কেবল মুচকি হাসলো। ইউসুফদের গাড়ি চলতে শুরু করলো। মেঘের ফোন আসাতে মেঘ ফোন ধরে একটু সাইডে চলে গেল। সুখের নজর গেল গাছের আড়ালে, বাড়ির পিছনে কুঠিটার দিকে। মেঘও অন্য ধ্যানে ব্যস্ত। এখনই মক্ষম সময় ও ঘরটা দেখে আসার। যেমন ভাবনা তেমন কাজ। ইউসুফের গাড়ি চলছে আপন গতিতে। গাড়ির মাঝে দুজন মানব বান্ধবী নীরব। গাড়ি নিজের গন্তব্যে এসে পৌঁছালো। ইউসুফ চাইলে সিলেট অবধি পৌঁছে দিতে পারত হিমাকে, কিন্তু যেহেতু গন্তব্য আলাদা, শেষ অবধি আলাদা, দু পথে পা বাড়াতে হবে দুজনকে, সেহেতু আগে থেকেই মায়া বাড়ানোর আগে বিচ্ছেদ আসুক। বাস স্ট্যান্ড অবধি আসতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো হিমা। ইউসুফ শীতল স্বরে বলল, ধন্যবাদ হৈমন্তিকা ভাবি আর স্যার আর এর নতুন পথ চলাটা বিবর্ণ না করে রঙিন করার জন্য। ধন্যবাদ তো আপনার প্রাপ্য ক্যাবলাকান্ত। যদি কাল সুখের বিয়ের কথাটা না জানাতেন, তাহলে নিজের অজান্তেই সইয়ের সুখের কাটা হতাম। তবে আপনার মনে হয়েছিল আমি নাটকের খলনায়িকাদের মতন করব, এসব জানার পর আমি সই 7 জন্মের সই। তাহলে আমিও চাই প্রতি জন্মে আমার সাথে আপনার দেখা হোক। হিমার হাসিটা চওড়া হলো, মাথা কাত করলো, তারপর যেতে যেতে বলল, আমার কথা বলবেন না ক্যাবলাকান্ত। প্রতিবার যদি নিয়তি এক হয়, তবে প্রতিবারই আমরা দুজন দু পৃথিবীর মানুষের গন্তব্য একটাই হবে, অপ্রাপ্তির দহন। হিমা চলে যাচ্ছে, আবার দেখা হবে কিনা জানা নেই। ইউসুফের বুকের বাঁ পাশে তুমুল ব্যথা শুরু হলো। কেউ জানবে না, এক লুকায়িত অপ্রাপ্তির কাহিনী। কাল যখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলল মেঘকে ভালোবাসে সে, তখন ইউসুফের যে কি রক্তক্ষরণ হলো হৃদয় মাঝে। কারণ সেও ভালোবেসে ফেলেছিল এই উড়ন্ত ছুটন্ত হৈমন্তিকাকে। তখন মেঘের বিয়ের কথা থেকে শুরু করে নিজের হৃদয়ের কথাটাও জানালো। মেয়েটা যে এক রাতের মাঝে সামলে উঠবে ভাবতে পারেনি সে হয়তো পাবে না তার মানুষটাকে। থাক না কিছু অপ্রাপ্তি, ভীষণ গোপনে ভালোবাসি হৈমন্তিকা, ভীষণ ভালোবাসি। হিমা জানালার পাশে সিটটাতে বসে বাহিরের দৃষ্টি নিবদ্ধ করতেই দেখলো একটা গাড়ি ছুটে যাচ্ছে। হিমা মুচকি হাসলো, দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আবার আপনাদের শহরে আসা হবে না হয়তো মেঘ সাহেব। খুব গোপনে সবার আড়ালে বলছি, ভালোবাসি মেঘ সাহেব, ভালোবাসি। ক্যাবলাকান্ত, আপনিও ভালো থাকেন। তবে বড্ড ভালো মানুষেরা বোধহয় কমই ভালো থাকে। আপনিও আজ থেকে তার দলের। আমিও পড়ব কারো অনীহায়, আপনিও পড়েন। কুটির ঘরের সামনে দরজায় ঝুলছে বড্ড পুরনো এবং বিশাল একটি তালা। সুখ তালাটার দিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেললো। কতক্ষণ দরজায় টুকটাক শব্দ করলো নিজের হাত দিয়ে, অপর পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় কিনা সেই আশায়, কিন্তু কোনোরূপ সাড়া পাওয়া গেল না। হঠাৎ সুখ খেয়াল করলো দরজার বাঁ পাশে একটা জানালা রয়েছে। জানালাটা আটকানো, তবে মাঝে একটু ফাঁকা আছে। কিছু দেখা যায় কিনা সেই চেষ্টায় সুখ জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। দুপুরের কড়া রোদে শরীরে একটা উষ্ণ ভাব ভর করলো, সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ভেবে ভয় ধরলো হৃদয় গহীনে। দুপুরের রোদে বাড়ির ছাদে বসে এক আধারিয়া কাক বেসুরে কণ্ঠে কা কা করে যাচ্ছে। কাকের ডাক অকল্যাণের সুর, তবে এ বেলাও কি কাকের অকল্যাণের সংকেত জানাচ্ছে? সুখ মাথা নামালো জানালার বরাবর ফাঁকাটার দিকে। গভীর দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরের পরিস্থিতি। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের আভাস। গভীর পর্যবেক্ষণার মাঝে ঘাড়ে কারো শীতল স্পর্শ অনুভব করলো। ছিটকে উঠল খানিকটা, পিছে তাকাতে দেখে কাজের মেয়েটা দাঁড়িয়ে বিস্ময় মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে। সুখ চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। অন্য কেউ হলে তাকে লজ্জা আর অস্বস্তিতে পড়তে হতো নিজের সন্দেহের জন্য। সুখের ভাবনার মাঝে কাজের মেয়েটা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে ভাবি, আপনি এখানে কি দেখেন? ভাগ্য ভালো আমি এসেছি, অন্য কেউ না। তা না হলে তো এই কাজের জন্য বড় মূল্য দিতে হইতো। কাজের মেয়েটার কথায় ভুরু কুঁচকায় সুখ। এখানে আসার জন্য বড় মূল্য দিতে হতো মানে? সে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে আসার জন্য বড় মূল্য দিতে হতো কেন? কি আছে এখানে? এখানে আছে এই বাড়ির রহস্য, ধুলোর মাঝে গড়া রাজপ্রাসাদের আন্তক খবর। সুখ আরও কিছু বলার আগে পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, মিনা, তুই আবারও উল্টাপাল্টা বকছিস? সুখ কণ্ঠের অধিকারী ব্যক্তিটার দিকে তাকালো। মেঘ সাহেব। সুখ অবাক কণ্ঠে বলল, উল্টাপাল্টা কথা বলছে মানে? মেঘ মুচকি হেসে এগিয়ে আসলো। মিনা নামের মেয়েটির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আর কি বলবো অপরিচিতা, এই মিনা
এমন উদ্ভট উদ্ভট কথা বলে জানেন না। আমাদের বাড়িতে গত বছরের মাঝামাঝি সময় 2টা কাজের মেয়ে নেওয়া হয়েছিল। তারপর একদিন ওরা আমাদের কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তার 2-1 দিন বাদে এই স্টোর রুমে নাকি ও তাদেরকে দেখেছে। পরে রুমে তালা খোলার পর দেখে কিছু নেই। এমন আরও নানান রকম কথাও ছড়ায়। আমাদের এখানের অনেক মানুষের কাছে বলে বেড়ায় আমাদের বাড়িতে অনেক রাতে নাকি মানুষের শব্দ শোনা যায়, গাড়ির শব্দ শোনা যায়, কান্নার শব্দ আসে, আরও কত কি। সুখ হাঁ হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা কি পাগল? প্রথম দিন যে বলেছিল অদ্ভুত কথাটা, সেটাও কি এমনিই বলেছিল, নাকি সব কিছুর পিছে কারণ আছে? কি করছিস তোরা এখানে? আর মিনু, তোকে না বলেছিলাম এখানে আসতে না? এখানে কি করছিস? কাজ নেই তোর? একটা মেয়েলি কণ্ঠে সবাই ঘুরে তাকায়। মসৃণের মা দাঁড়িয়ে আছে, আর তার পিছে মেঘের মা রেহানা বেগম। মিনা নামের মেয়েটি মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমি এখানে আসলেই তো রহস্য ফাঁস হয়ে যাবে। কবে জানি নির্মমভাবে আমিও উধাও হয়ে যাই। এই মানুষগুলোর মাঝে কিছু তো লুকিয়ে আছে। মিনুর সাথে সুখ দাঁড়িয়েছিল বিধায় সে সবটাই সুন্দর পরিষ্কার শুনতে পেরেছে। বাকিরা অবশ্য বুঝতে পারেনি কি বলেছে এ মেয়ে। সুখ আনমনেই ভাবে, মেয়েটা কি উন্মাদ? মেঘের মা মিনাকে চুপ থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি বিড়বিড় করছিস? তোকে না বলা হয়েছে এখানে আসবি না? এখানে আসলেই তুই নতুন গল্প বানিয়ে ফেলিস। মিনা আর কথা বলেনি কোনো, গটগট পায়ে ভেতরে চলে গেল। সুখ মিনার যাওয়ার দিকে তাকে আনমনেই বলল, যেহেতু ভুলই রটে, তবে ওকে রেখে দিয়েছেন কেন? আমি তো শুনেছি যা রটে তা কিছুটা ঘটে। মেঘ অবিশ্বাস্যকর দৃষ্টি নিক্ষেপ করলো সুখের পানে। অবিশ্বাস্যকর কণ্ঠে সামান্য হেসে বলল, আপনিও কি ওর সাথে পাগল হলেন অপরিচিতা? ও কুসংস্কারাচ্ছন্ন, তাই ভাবে উল্টাপাল্টা। আরও অনেক বছর পুরনো, প্রায় 3 বছর হবে, তাই মায়ার বসে ওকে ছাড়তে পারি না। ও অবুঝ বলে আমরাও কি অবুঝ হব? 15 বছরের মিনাকে বাসায় এনেছিল, কিভাবে মেয়েটাকে বের করি বলেন? আরে মেঘ, তুমিও না? মেয়েটা নতুন এসেছে আমাদের পরিবারে, আমাদের ব্যাপারে জানতে বুঝতে ওর একটু সময়ের প্রয়োজন। তাই আমাদের সাথে মিশলেই ওর সব প্রশ্নের উত্তর পাবে। রেহানা বেগমের এমন সুমিষ্ট আচরণে মুগ্ধ না হয়ে পারল না সুখ। কি সুন্দর তার আচরণ। মেঘ মাথা নাড়িয়ে বলল, না মা, আমি তো কেবল এমনিই বললাম। আমিও জানি অপরিচিতার সময় প্রয়োজন। সুখ সবার অবসরে ছোট্ট শ্বাস ফেলল। মিনা মেয়েটা এতটাও অবুঝ না। হাওয়ায় গড়া প্রাসাদ নাকি মাটির উপরে ভিত্তি আছে, কোনটা বিশ্বাস করবে সে? আমার ভাইকে জালে ফাঁসালে কেন সুখবতী? আমার প্রতিশোধ নেওয়ার জন্য? ছি, তুমিও তোমার বাবার মতো। কথাটির পর ভীষণ জোরে একটা চড়ের শব্দ হলো এবং তারপর নীরবতায় ঘিরে গেল রুমটা। সন্ধ্যার মুহূর্তে বারান্দায় বসে অনুভব করছিল সুখ। মেঘ বাহিরে গিয়েছিল একটু কাজে। সেই সময়ই মসৃণের আগমন। সুখ একটু অস্বস্তি অনুভব করলো, কিন্তু পরক্ষণে মসৃণের বলা কথাটায় অস্বস্তি সরিয়ে রাগ মাথাচাড়া দিয়ে উঠল। অতঃপর সশব্দে চড়। মসৃণ গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তুমি আমাকে চড় মারলে সুখবতী? আমাকে? কেন? চর কি আপনাকে মারার কথা ছিল না? এই চরটা সেই দিন বিয়ের আসরে মারা উচিত ছিল। আমি আমার বাবার মতো হয়েছি, তাই না? তা আপনি কি মহাপুরুষ? আপনার ওই মুখে আমার বাবার নাম একদম নেবেন না। আপনার চেয়ে আমার বাবা হাজার হাজার গুণ ভালো ছিল। তখন পরিস্থিতির শিকার হয়ে হয়তো বিয়েটা করতে পারেনি, তাই বলে তার জীবন সবটাই খারাপ কাজে অতিবাহিত হয়নি। আর আপনি কি করেছেন বলুন তো? একটা কাজে রেস্ট ধরে রেখে আমার জীবনটা নষ্ট করলেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন। আর আপনার এই কৃতকর্মের জন্য আমার বাবাটা আমায় পুরো দুনিয়ায় একা ছেড়ে চলে গেল। আপনি আমার বিষণ্ণতার কারণ, আপনি আমার আকাশ সম অসুখের কারণ। মসৃণ যেন একটু থমকে যায়, 2 কদম পিছিয়ে যায়, অবাক কণ্ঠে বলে, তোমার বাবার বেঁচে নেই। আপনি তো এটাই চেয়েছিলেন, তাহলে অবাক কেন হচ্ছেন? খুশি হন। মিথ্যে কথার মায়ায় ফেলে বিয়ের আসর অবধি টেনে নিয়ে গেছিলেন আপনি আমায়, তাই না? মেঘের মায়া একা কাটাচ্ছে দিন, এটাই বলেছিলেন, তাই না? তাহলে মেঘের পরিচয় কি মসৃণ? যার প্রতিশোধ নিতে গিয়েছিলেন সে তো আমায় নির্দ্বিধায় মেনে নিল, আর আপনি কিনা আমাদের জীবনটা শেষ করে দিলেন। মসৃণ উত্তর দেয় না, কিছুটা সময় নিশ্চুপ রয়। হঠাৎ কিছু একটা মনে হতে সুখের দিকে তাকায়। চারপাশে তখন সন্ধ্যা গাঢ় হয়ে রাত নেমেছিল। সুখের অশ্রুসিক্ত চোখগুলো তবুও জানান দিচ্ছে অশ্রুর উপস্থিতি। মসৃণ সেটা পাত্তা না দিয়ে অবাক কণ্ঠে বলে, তোমার জীবন মানে? ওয়েট, একটু আগে বললে তোমার বোনের জীবনও নষ্ট করেছি। কি করেছি আমি? সুখ দ্বিগুণ রেগে কিছু বলতে গেলে বারান্দার দরজায় মেঘের উপস্থিতি টের পায়। মেঘ তড়িৎ গতিতে এগিয়ে আসে সুখের দিকে। সুখ থমকে যায়, সাথে ভড়কেও যায়।
মসৃণও ভয় পেয়ে যায়। ভাই সবটা শুনে ফেললো না তো? মেঘ সুখের সামনে এসে বেশে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আপনি কান্না করছেন কেন? অপরিচিতা, কি হয়েছে? ঘরের লাইট অবধি জ্বালাননি? এবার মসৃণের দিকে তাকিয়ে মেঘ অধৈর্য কণ্ঠে বলল, তুই তো অন্তত বল বিহঙ্গ, তোর ভাবি কান্না করছিল কেন? কি বলেছিস তুই? মেঘের হাত পা কাঁপিয়ে ঘাম দেয় শরীরে, আমতা আমতা করে বলে, আসলে আসলে ভাইয়া, আসলে উনি আমার বাড়ির কথা জিজ্ঞেস করাতে আমার কান্না চলে এসছে। সবাইকে খুব মনে পড়ছে তো। মেঘ এগিয়ে যায়, শক্ত করে জড়িয়ে ধরে অপরিচিতাকে। সুখ স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, মেঘ অন্তত কিছু শুনেনি। মসৃণ আলগোছে বেরিয়ে আসে। তার জন্য একজন মানুষ আত্মহত্যা করেছে সে ভাবতে পারেনি। সে তো একা দোষী না, আর একজনও সে দোষের ভাগীদার। আর এমন হওয়াটা কি স্বাভাবিক না? মানুষটা অপমানে আত্মহত্যা করতে পারে, সেটা তো আগেই ভাবা উচিত ছিল। ভালোবাসা আর ক্রোধ অন্ধ না হলেও পারত। আজ কেন ব্যথা হচ্ছে গোপনে? কেন সুখকে ভাইয়ের পাশে সহ্য হচ্ছে না? মায়া নাকি প্রতিশোধ থেকে এ খারাপ লাগা? গভীর রাতে একটা অস্পষ্ট শব্দ ভেসে এলো সুখের কানে। আধো নিদ্রা আধো জাগরণের কারণে ঠিক আন্দাজ করতে পারল না শব্দের উৎসটা, তবে খুব পরিচিত শব্দ এটা। চোখের রাজ্যের ঘুমের আবরণের কারণে শব্দের সন্ধানে যেতে পারেনি সুখ। ঘুমটা আরো গভীরভাবে আলিঙ্গন করে অতলে তলিয়ে নিল তাকে। সকাল হতে হই হুল্লোড়, সুখের শ্বশুর বাড়ি রমরমা। সুখ চিৎকার চেঁচামেচিতে আর টিকতে না পেরে উঠে বসলো। ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসতেই সেখানে পা বাড়ালো। ঘুমো ঘুমো কণ্ঠে অবাক হয়ে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ সুখের দিকে এগিয়ে এসে বলল, দেখছেন, মিনা মায়ের সব গয়না নিয়ে পালিয়েছে। ওর এসব উদ্ভট কথার কারণ এটাই। কত বিশ্বাস করতাম ওরে, এবার বুঝলেন তো ও কতটুকু সত্যি বলে। সুখের মস্তিষ্ক অবধি কথাটা পৌঁছাতে আটকে উঠল সে। মিনা পাঠিয়েছে। মিনা মেয়েটাকে যতটুকু মনে হয়েছে সে তো এমন না। হঠাৎ কাল রাতের অস্পষ্ট শব্দের কথা মনে পড়ল সুখের। শব্দের উৎসাহটা পরিষ্কার হলো। এটা গাড়ির শব্দ ছিল। তবে কি মিনা পালায়নি? তার সাথে অন্য কিছু হয়েছে? মেঘের মায়ের কিছু জিনিসপত্র ছাড়া আর কিছু বাড়ি থেকে নেয়নি মিনা। সুখ বুঝতে পারছে না, এখনো রহস্য। গতকাল যে মেয়েটা আকস্মিক আতঙ্কে আটকে উঠেছিল, আজ সে মেয়েটা উধাও। মেয়েটা কি তবে আতঙ্ক থেকে বাঁচতে পালিয়ে গেল, নাকি তাকে সরিয়ে ফেলা হয়েছে? এমন হাজার খানেক প্রশ্ন নিয়ে সুখ দাদির রুমে বসে আছে। দাদি তার ছোট্ট ব্যাগটা নেড়ে চেড়ে দেখছে। সে ওই বাড়ি থেকে খালি হাতেই বের হয়েছিল। নাত জামাই তাকে কতগুলি শাড়ি কিনে দিয়েছে। ব্যাগটা বেশ খানিকক্ষণ হাতিয়ে দাদি জানে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, একটা বিশ্ব জয় করার মতন হাসি দিয়ে সাদা ছোট্ট কাপড় বের করলো। সুখ ভুরু কুচকে তাকিয়ে রইল দাদির পানে। দাদির আচরণ ঠিক বোধগম্য হলো না তার। এতক্ষণ এই ছোট্ট কাপড়টাই খুঁজছিল দাদি। কি আছে কাপড়টাতে? এই কাপড়টা দেখানোর জন্যই কি তাকে ডেকে আনলো? সুখ বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি এটা দেখানোর জন্যই ডেকেছো আমায় দাদিজান? হ্যাঁ গো হ্যাঁ, এই রুমালটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছিলাম তুমি যেদিন বাড়ি ছাড়লা সেই দিন। আসলে এইটা খোঁজার ইচ্ছা জাগে নাই কখনো, কিন্তু হঠাৎ মনে হইল তোমার জন্য যেহেতু এই জিনিসটা বানানো হয়েছিল, তাই এইটা তোমার দেখার দরকার আছে। নাও দেখো। শেষের কথাটা বলতে বলতে হাতের রুমালটা দাদিজান সুখের দিকে এগিয়ে দিল। সুখ আশ্চর্য বনে রুমালটা হাতের মুঠোয় ধরল। সাদা রুমালটা অবশ্য একবারেই সাদা নেই। সময়ের বিবর্তনে সাদা রংটাও ফিকে হয়ে হলদেটে ধারণ করেছে। সুখ রুমালটা খুলল। কি সুন্দর কারুকাজ, হাতে সেলাই করা ডিজাইন। বোঝাই যাচ্ছে না। রুমালটায় যত্ন করে তার হাত বুলাতে ডান পাশের কোনায় ছোট দুলাইন লেখা চোখে পড়ল, যা সুতো দিয়েই বুনন করা হয়েছে। সুখ রুমালটা আরেকটু উপরে তুলল। সুতো দিয়ে এত ছোট নিখুঁত লেখা যায়? এ লেখাটা না দেখলে জানতই না। লেখাটা বোধগম্য করার জন্য গভীরে দৃষ্টি দিল সে। গুটি গুটি অক্ষরে লেখা, মা বাবা কখনো মরে না। একদিন তারা আমাদেরকে তাদের গর্ভে ধারণ করে, আর বড় হওয়ার পর আমাদের গর্ভে আমরা তাদের ধারণ করি। মা বাবা মানেই আমার সন্তান, আর সন্তান মানেই আমার মা বাবা। সুখ এই দুটি লাইনের লেখায় বিমোহিত হয়, আর সাথে সাথে অবাক হয়। বাপাশের কোনায় আরো 2 লাইন লেখা দেখে। লাইনগুলো এমন, লোকে বলে আমার মা নেই, কিন্তু লোকে তো জানে না আমি আমার মাকে আমার গর্ভে ধারণ করেছি। আমার মেয়ে, সেই তো আমার মা।
সুখ অবাক চোখে কতক্ষণ তাকিয়ে রয়। এই কথাগুলোর মাঝে কি যে মুগ্ধতা অনুভব করছে সে, কিন্তু তার ঝাপসা স্মৃতির ধুলো পড়া এক রহস্য হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। লেখাগুলো সে এর আগেও দেখেছে, এমন লেখার সাথে সে আগেও পরিচিত। স্মৃতির কোণায় থেকে বেরিয়ে আসলো লাইব্রেরি সে রহস্যময় রজনী, ধুলোমাখা আলমারির কোণায় সমরেশ মজুমদারের সাতকাহন বইটার আড়ালে শুভ্র রাঙা এক গভীর রহস্য মাখা চিরকুট, যা সময়ের বিবর্তনে ঠিক রুমালটার মতন হলদেটে রং ধারণ করেছিল। কিন্তু তার ভেতরে থাকা গোটা গোটা অক্ষরের লেখা রহস্যগুলো এক চুলও কমেনি, বরং বেশ ভয়াবহ ছিল। সুখ হন্তদন্ত পায়ে দাদির কাছে গেল। আকস্মিক অনাকাঙ্ক্ষিত ভয়ে হৃদয়টা কাঁপছে যেন। মনে হচ্ছে আজ এমন কিছু শুনবে যা হয়তো গোটা জীবনকে বদলিয়ে দিতে পারে। তবুও সে নিজেকে ধাতস্থ করলো। গলার কাছটাতে জমা বিন্দু বিন্দু ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এগুলো কার লেখা দাদিজান? আর কার? তোমার মায়ের। তুমি 1 মাসের থাকতে সে এটা বানাইছিল। তোমারে মেলা ভালোবাসতো কি না? হ্যাঁ, হঠাৎ কেমন বদলাই গেল মানুষটা, একদম হাওয়ার মিঠাইয়ের মতন উদাও হয়ে গেল। তবে এটা মানতে হইব, মাইয়াটা বড় ভালো ছিল। সুখ যখন আর কিছু শোনার মতন অবস্থাতে নেই, মাত্রই গলার জমা মুছে ফেলা ঘামগুলো নতুন করে চিলিক দিল। মস্তিষ্কের নিউরনগুলো বোধহয় কথাটা সহ্য করতে না পেরে কার্যক্ষমতা হ্রাস করে দিল। নিঃশ্বাসটা যেন বের না হওয়া তীব্র পণ নেয়। সে ভুল ভাবেনি, তবে তার মন তো আগে থেকেই এমন কিছু শুনবে বলে সংকেত দিয়েছিল। তবে মানতে কেন পারছে না সে? দীর্ঘ 21 বছর যাবৎ মাকে নিয়ে গড়া কথাগুলো ভুলের মঞ্জিল ছিল। তার মা তবে বিশ্বাসঘাতক নয়, জীবন যুদ্ধ ছেড়ে পালিয়ে যায়নি। সুখ রুমালটা হাতে নিয়ে বাগানের দিকে ছুট লাগায়। বাড়ির দক্ষিণ দিকের জঙ্গলের মতন জায়গায় চলে যায়। ভিতরে চলে নীরব বিস্ফোরণ। মা পালিয়ে যায়নি, মা হারিয়ে গেছে। তবে সে অনুভব করে 21 বছর ধরে সে গড়া জীবনটা কেবল ভুলের সমাহার। হিসেব করেও শেষ করা যাবে না সেই ভুলের নামটা। রুমালটা নিজের মুখে চেপে ধরে সুখ। বহু যুগের পরিচিত ঘ্রাণ যেন ভেসে আসলো সেখান থেকে। মায়ের ঘ্রাণ নিতে না পারলেও রুমালের সুবাসটা কেমন মা মা ঘ্রাণ ছড়াচ্ছে। অনেক বছর পর তার মনে হলো মা নামক মানুষটিকে না দেখার আফসোস এ জীবনে সকল দুঃখকে ছাপিয়ে গেছে। যার মা নেই তার কাছে পৃথিবীটা নীল, কারণ বেদনার রং নাকি নীল। পুরো একটা দিন সুখের ঘোরের মাঝে কেটে গেল। স্বাভাবিক এমন নিঠুর সত্য সামনে এসেছে, সামলাতে তো সময় লাগবেই। কেউ তাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি। সে সারা দিন নিজের মতো কাটালো। এ রহস্য উন্মোচন করতেই হবে যে কোনো মূল্যে। তার আগে তাকে এ বাড়ির রহস্য পরিষ্কার করে বাবার বাড়ি যেতে হবে। মসৃণকেও উচিত শিক্ষা দিতে হবে। সন্ধ্যাবেলায় সুখ অনুভব করলো সে কিছু জানার আগেই ভেঙে পড়েছে। সে উঠে বসলো। কাবাট থেকে একটা শুভ্র রাঙা শাড়ি নামিয়ে স্নাগারে চলে গেল। সবার আগে শরীরে স্নিগ্ধতা প্রয়োজন, তারপর সবটা সুন্দর করে করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। বেশ খানিকটা সময় লাগিয়ে এই অবেলায় স্নান করলো সুখ। শুভ্র রাঙা শাড়ি পরেই বের হলো। কোমরের নিচ অবধি লম্বা চুলগুলো ভিজে টপ টপ করে পানি পড়ছে। স্নাগার থেকে বের হতে সুখের ডাক পড়ল নিচ থেকে। আজ মেঘ দিনের বেশিরভাগ সময় বাহিরে ছিল। মিনাকে খুঁজছে, সাথে মিসিং ডায়েরিও করেছে থানায়। তাই সুখ নিজের মতো কিছুটা সময় কাটাতে পেরেছে। সুখ দ্রুত হাতের জামা কাপড়গুলো বারান্দায় দড়িটাতে দিয়ে নিচে ছুটে গেল। মেঘ একটু আগে এসে কেবল বসেছে, এখনো রুম অবধি যায়নি। হঠাৎ সিঁড়ির পানে তাকাতে সে হাঁ হয়ে গেল। স্নিগ্ধ রমণীর পদার্পণে সিঁড়ির সাথে সাথে তার হৃদয় কোণেও যেন শীতল স্রোত বয়ে গেল। এ কেমন ধ্বংসাত্মক রূপ রমণীর! সুখ সিঁড়ি বেয়ে নিচে এসে সোফার দিকে তাকাতে হাঁ হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আরে স্যার, আপনি কেস ইনভেস্টিগেশন করতে করতে শহর অবধি চলে আসলেন নাকি? পুলিশ অফিসার হেসে দিলেন, সাথে মেঘও চাপা হাসলো। রেদওয়ানের খুনের তদন্ত যিনি করেছেন শেখ আরশাদ, তিনিই এখানে উপস্থিত। সুখ এগিয়ে গেল। অফিসার হেসে বলল,